মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। এই শার্ট আমার নয়, আমার নয় এই শার্ট, বলে কৌশিক। আপনার যদি না হয় তবে আপনার বারান্দায় কি করছে, জিজ্ঞেস করে শ্রেয়সী। এই জিনিসগুলো অনেক দিন ধরেই আমাদের বারান্দায় পড়ে আছে, এগুলো যার বাড়ি তার, বলে রিয়া। তিনি কি কিছুদিন আগে এসেছিলেন, জিজ্ঞেস করে প্রয়াস। না তো, তিনি তো অনেক দিন আসেননি, উত্তর দেয় রিয়া। তাহলে শার্টে এরকম ভিজে মাটি লেগে আছে কেন, জিজ্ঞেস করে প্রয়াস। এইবার একদম চুপ করে যায় দুজনেই। প্রয়াস বলে, আপনারা এখানে এসে বসুন, অনেক কথা জানার আছে। সবাই মিলে ড্রয়িং রুমে ঢুকে ছড়িয়ে ছিটিয়ে বসে। প্রয়াস বলে, সরাসরি জিজ্ঞেস করা ভালো, মুখোশের ব্যাপারে জানলেন কিভাবে, এবং তারপর চুরি করলেন কখন, আর সব শেষে খুনটা করলেন কেন? দেখো, আমি চুরি করিনি, খুনের ব্যাপারেও কিছু জানি না। আমি তো জানতামই না মুখোশের সঙ্গে টাকা পয়সার যোগাযোগ আছে। সেটা প্রথম শুনলাম তোমরা এখানে আসার পর। ততদিনে চুরি হয়ে গেছে, আর খুন আমি কেন করতে যাব, বলে কৌশিক। মৌবনি বলে, আপনি যে চোর সেইটার প্রমাণ কিন্তু এখন আমাদের হাতে আছে, কাজেই আমাদের বললে ভালো, না হলে পুলিশকেই বলবেন। শ্রেয়সী, কিন্ডেনকে ফোন কর। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলে কৌশিক। আমি 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 বলছি সবটা। এই কথাগুলো এভাবে বাইরের লোকের সামনে বলতে হবে ভাবিনি। তারপর রিয়ার দিকে ফিরে বলে, আমি জানি সবটা। চমকে উঠে রিয়া জিজ্ঞেস করে, কি 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 জানো তুমি? কৌশিক উত্তর দেয়, তোমার আর অনিকের ব্যাপারটা। এইবার রিয়ার চোখ মুখ দেখে বোঝা যায় ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। ও জিজ্ঞেস করে, কি 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 করে জানলে? আসলে আমি থাইল্যান্ড থেকে ফেরার পরেই তোমার ব্যবহারে একটা চেঞ্জ খেয়াল করেছিলাম। কি হয়েছিল বুঝতে পারিনি। তোমার সঙ্গে আরও বেশি সময় কাটাবো বলেই সিকিমে এই ট্রিপটা প্ল্যান করি, কিন্তু আসার পর থেকেই লক্ষ্য করছি তোমার মন অন্যদিকে আছে। তখন আমার সন্দেহ হয় কিছু একটা ঘটছে। সঙ্গে খেয়াল করলাম তোমার ফোনে কোনো কল এলে আমার থেকে অনেক দূরে গিয়ে তুমি রিসিভ করো। শেষে একদিন দেখলাম আমি ঘুমিয়ে পড়েছি ভেবে তুমি পেরিয়ে গেলে। আমি তোমায় ফলো করি, সেখানে দেখলাম কারোর একজনের সঙ্গে তুমি লুকিয়ে দেখা করছো। আমার প্রথমে মনে হয়েছিল সেটা বোধহয় অনুষ্টুপ। তারপর রাবাংলায় তুমি একদিন সকালে মর্নিং ওয়াকে যাচ্ছিলে বলে বেরিয়ে যাও। তখন আমি বুঝতে পারি সেটা অনুষ্টুপ নয়, কারণ অনুষ্টুপ আমাদের সঙ্গে সেখানে যায়নি। তারপর আমরা ফিরে আসার পরের দিনই খুনটা হয়। সেদিন আমরা অনেক রাত করে ফিরি, তারপর দেখি তুমি আবার বেরিয়ে গেছো। তখন আমি ঠিক করি আজ আমায় লোকটাকে দেখতেই হবে, আর তোমাদেরকে হাতে নাতে ধরতে হবে। আমাদের ঘরের বাইরের গ্যারেজের পাশে এই শার্টটা অনেকদিন ধরে পড়েছিল, যাতে তোমরা আমায় চিনতে না পারো, তাই ওই শার্টটা আমি পরে বাগানে যাই। সেখানে স্পষ্ট দেখতে পাই অনেক পাঁচিল টপকে পালাচ্ছে, আর তুমি পেছনে দাঁড়িয়ে আছো। এটুকুই আমি জানি। তারপর ঘরে এসে শার্টটা খুলে বারান্দায় ফেলে দিই। আমি চুরির বিষয়ে আর কিছুই জানি না, এক নাগাড়ে বলে চলে কৌশিক। আমাদের দুজনকে একটু সময় দেবেন, তারপরে আপনারা যা করার করবেন, বলে রিয়া। বেশ, আমরা কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছি, উল্টোপাল্টা কিছু করতে যাবেন না যেন, বলে মৌবনি। বাইরে বেরিয়ে এসে শ্রেয়সী বলে, কি বুঝছিস, এখন কি করবি? প্রয়াস বলে, গল্পটা আমার একটুও বিশ্বাস হচ্ছে না। এখন সিম্প্যাথি পাওয়ার জন্য আমাদেরকে এইসব বলছে। আমার মনে হয় পুলিশকে জানানোই ভালো। তা ঠিক, কিন্তু এই ব্যাপারটা সত্যি রিয়া জানতো না। ও কিন্তু বেশ শকড, বলে শ্রেয়সী। সে যাই হোক, এখন আসল কাজ হচ্ছে খুনের প্রমাণ খোঁজা। অর্ঘ্যকমলবাবুকে খুন করার কোনো মোটিভ আমি বুঝতে পারছি না। তবে একটা ব্যাপার, মুখোশটা ওরকম
রাত্রিবেলা লুকিয়ে রাখতে গেল কেন? খুনটা হওয়ার পরে কোনো কারণে ভয় পেয়েছিল নাকি? খুনটা কি তাহলে ও করেনি? কৌশিক যদি মেইন কালপ্রিট হয়ও, তবু অনেকগুলো খটকা থেকে যাচ্ছে। ওরা বাইরে যেতেই ফুঁপিয়ে কেঁদে ওঠে রিয়া। তারপর বলে, সরি কৌশিক, সরি। আমি নিজেই তোমাকে জানাতাম, কিন্তু আমি তোমাকে বলে উঠতে পারছিলাম না। আফটার এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মি, তোমাকে এইভাবে কষ্ট দিতে আমি চাইনি, সত্যি চাইনি। কিন্তু কি করব বলো, আমারও তো লাইফ আছে কলকাতায় একটা। তুমি খুবই ভালো মানুষ। আমি জানি না তুমি চুরি করেছো কিনা, বিশ্বাস করতে চাই তুমি করনি, কিন্তু একটা সময় আমার সঙ্গে আর কেউ ছিল না অনেক ছাড়া। সবকিছু আমি তোমাকেও বলতে পারতাম না। আই নিডেড আ ফ্রেন্ড। আর এখানে আমি ওকে আসতে বলিনি। I wanted to give us a final try. সম্পর্কটা বাঁচানোর চেষ্টা আমিও করেছি, কিন্তু ও নিজেই চলে আসে এখানে। তারপরেও আমি ওর সঙ্গে দেখা করেছি, কারণ ও বলেছিল তোমায় বলে দেবে। আমার মনে হয়েছিল এই কথাগুলো আমারই জানানো উচিত, বাট আই ফেইলড। পারলে আমায় ক্ষমা করে দিও। কৌশিক জিজ্ঞেস করে, একটা কথা সত্যি করে বলো, তুমি কি অনিককে ভালোবাসো? কিছুক্ষণ চুপ করে থাকে রিয়া। তারপর ধীর গলায় বলে, হ্যাঁ ভালোবাসি। আমি ওর সঙ্গেই থাকতে চাই। আমাদেরকে আলাদা হতেই হবে কৌশিক। কৌশিকের উত্তর দিতে গিয়ে গলাটা কেঁপে যায়। তা সত্ত্বেও ও বলে, বেশ, তবে তাই হবে। রিয়া জিজ্ঞেস করে, কিন্তু তুমি সত্যি করে বলো, খুনটা কি তুমি করেছো? কৌশিক কিছু উত্তর দেওয়ার আগেই দরজায় নক শোনা যায়। প্রয়াস ভেতরে ঢুকে এসে বলে, আপনাদের কথা নিশ্চয়ই শেষ হয়েছে। আমরা পুলিশকে ফোন করেছিলাম, তারা এসে গেছে। একটু পরেই ঘরে ঢুকলো কিন্ডেন আর আইজ্যাক। ওদেরকে গোটা ব্যাপারটাই বুঝিয়ে বলল মৌবনি। তারপর মুখোশটাও দেখালো। শার্টটা নিয়ে কিন্ডেন জানালো সেটা এভিডেন্স হিসেবে লাগবে। মুখোশটার অবশ্য ছবি তুলে সেটা আবার ফেরত দিয়ে দিল ওদেরকে। তারপর কৌশিক আর রিয়াকে নিয়ে গিয়ে পুলিশের জিপে তুলল। জিপটা বেরিয়ে যাওয়ার পর প্রয়াস আরেকবার দেখতে গেল বাগানের খোঁড়া অংশটা। ভালো করে পাতাগুলো সরাতেই নরম মাটিতে পরিষ্কার একটা পায়ের ছাপ দেখা দিল। এই ছাপটা ওর অচেনা, ওদের তিনজনের তো নয়ই, কৌশিক, রিয়া বা অনেকেরও নয়। এইরকম একটা কিছু হবে ওর মনেই হচ্ছিল, কারণ কৌশিক একা নয়, ওর সাথে অন্য কেউ আছে, এটা শিওর। মোবাইল ফোনটা বের করে সেই পায়ের ছাপটার একটা ছবি তুলে নিল প্রয়াস। হোটেলে ফিরে মুখোশটা সমরবাবুকে দেখাতে তিনি তো খুশিতে ভরে উঠলেন। এমনভাবে মুখোশটার গায়ের ধুলো ঝাড়তে থাকলেন যেন মনে হচ্ছিল মুখোশটা তার সন্তান। তারপর পেছনটা ফিরিয়ে বললেন, এইখানে কয়েকটা ছবির মতো কিছু আঁকা। এই ব্যাপারটা আমার কাছে কপি করা ছিল না। এটা যে কি জিনিস আমি বুঝতে পারিনি। এইটা একটু ভালো করে দেখতে হবে। আর হ্যাঁ, অজিতবাবুকে একটা ফোন করে জানিয়ে দিস যে তার মুখোশ খুঁজে পাওয়া গেছে। কথা শেষ করে নিজের টেবিলে গিয়ে বসলেন সমরবাবু। মৌবনি ফোন করলো অজিতবাবুকে। অজিতবাবু তো সবটা শুনে খুবই খুশি হলেন। বললেন, সমরবাবুকে কাজ চালিয়ে যেতে বলুন, আমি পরে গিয়ে দেখে আসবো মুখোশটা। আর এইবার জিনিসটা একটু সাবধানে রাখবেন। সেদিন রাতে আবার অজিতবাবু ফোন করলেন। বললেন, হাসপাতালে নাকি আবার একজন জোর করে রিং চেনের ঘরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সিকিউরিটি থাকায় ঢুকতে পারেনি। আপনারা সাবধান হন। কৌশিক খুন করে থাকলেও ওর লোকেরা কিন্তু বাইরেই আছে, তারা কিন্তু ডেসপারেট। সেই রাতে মৌবনি আবার
একই রকম একটা স্বপ্ন দেখল। এদিনের ডিটেলস অনেক বেশি। ও নিজের বাড়িটা দেখতে পেল পরিষ্কার। ছাদের ধার দিয়ে হেঁটে যাচ্ছে সেই মহিলা। তার মুখটা এখনো দেখতে পাচ্ছিল না মৌবনি, কিন্তু মাঝে মধ্যে তার খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। একটু পরে হাঁটার বদলে প্রায় নাচতে শুরু করলেন সেই মহিলা। তার মুখটা অনেকবার দেখার চেষ্টা করলো মৌবনি, কিন্তু দেখতে পেল না। তারপরেই ঘুমটা ভেঙে গেল। সকাল হয়ে গেছে। একটু পরেই প্রয়াস এলো ওর ঘরে। তারপর বলল, আচ্ছা, যে কোইন্সিডেন্সগুলোর কথা বলছিলাম আমরা, আমার মনে হয় না তার একটাও হঠাৎ করে ঘটেছে। আমাদের এখানে আসার পর থেকেই এই ঘটনাগুলো ঘটার একটা কানেকশন আছে। মুখোশের সম্পদটা যদি কোনো স্কাল্পচারে লুকোনো থাকে, তাহলে শ্রেয়সীর বাবা কিন্তু সে বিষয়ে জানতে পারেন। আচ্ছা, অজিতবাবুরা যখন একসময় তোদের পাড়াতেই থাকতেন, তখন সেখান থেকেই খোঁজ করা শুরু করা যায়। উইলসনও কিছু একটা লুকোনোর চেষ্টা করছিল, বুঝলি। ও তো লাচেন ফিরে গেছে, ওকে একটা কল করে বল দেখা করতে। শ্রেয়সী ফোন করে গোটা ব্যাপারটা ওর বাবাকে বলল। ওর বাবা জানালো খোঁজ নিয়ে দেখছে ব্যাপারটা। কিছুক্ষণ পরেই উইলসন এলো ওদের ঘরে। ও আসতেই প্রয়াস ওকে সরাসরি প্রশ্ন করল, আচ্ছা বলুন তো, আপনি জানলেন কি করে যেই গুপ্তধনের খোঁজ আপনি করছেন তার সন্ধান অজিতবাবুর কাছেই আছে? উইলসন বলল, আমার গ্রেট গ্র্যান্ডফাদারের ডায়েরিতে একটা ডিসক্রিপশন পেয়েছিলাম। ভারতে আসার পর সেই ডিসক্রিপশনের কথা জানিয়েছিলাম আমার কলিগকে। এ বলে নর্থ ক্যালকাটায় এরকম প্রচুর জায়গা আছে, স্পেসিফিক্যালি কোন জায়গা সেটা খুঁজে বের করা অসুবিধে। মৌবনি উইলসনকে থামিয়ে জিজ্ঞেস করে, এক্স্যাক্টলি কি ডেসক্রিপশন ছিল ওনার? আর জিনিসটার ব্যাপারে লেখা ছিল কিছু? উইলসন বলে, ডিসক্রিপশন ছিল একটা পুরনো বাড়ি। আমি নর্থ ক্যালকাটায় গিয়ে দেখেছি, ওরকম বাড়ি অনেক আছে। খুব স্পেসিফিক কিছুই ছিল না। আর জিনিসটার ব্যাপারে লেখা ছিল, আই হ্যাভ লেফট মাই ওয়ার্ল্ড অ্যাট হার ফিট। কাজে এক্স্যাক্টলি কি সেটা আমি জানতাম না। প্রয়াস বলে, তারপর কি ঘটলো বলুন। উইলসন বলতে থাকে, আমার আলাপ হয় কলকাতায় একজন হিস্টোরিয়ানের সঙ্গে। তিনি বলেন তার সঙ্গে কয়েকদিন আগেই কথা হয়েছিল অজিতবাবুর। তিনিও একই রকম একটা জিনিসের খোঁজ করছিলেন ভদ্রলোকের কাছে। তারপর অজিতবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দেন আমার। অজিতবাবু আপনাকে ঠিক কি বলেছিলেন? সত্যি কথা বলবেন, কিচ্ছু লুকানোর চেষ্টা করবেন না, বলে মৌবনি। অজিতবাবু আমাকে জানান ফ্যামিলি হিস্ট্রির কথা। ওনার গ্রেট গ্র্যান্ডফাদারের গেস্ট ছিলেন আমার গ্রেট গ্র্যান্ডফাদার। যাওয়ার আগে ওদের ফ্যামিলিকে জিনিসটা গিফট দিয়ে যান তিনি। তারপর সেইটা চুরি করে ওনাদেরই আরেকজন ফ্যামিলি মেম্বার পালিয়ে যান। পরে শোনা যায় তিনি সিকিমের কোনো এক মনাস্ট্রিতে গিয়ে বৌদ্ধ ধর্মে কনভার্টেড হয়েছেন। তার সঙ্গে একবার অজিতবাবুর দাদুর দেখা হয়েছিল। তিনি দাদুকে মুখোশটা দিয়ে বলেন, এতে সেই লুকোনো সম্পদ খুঁজে পাওয়ার সংকেত লেখা আছে। আসল মালিকই পারবে তার মানে বের করতে। জিনিসটা ওনার কাছেই থেকে যায়। সেই জন্যই অজিতবাবু সিকিমের বিভিন্ন মনাস্ট্রিতে খোঁজ চালাচ্ছেন। একদিন ফোন করে আমায় জানান তার মনে হয়েছে লাচেন মনাস্ট্রিতে এই জিনিসটা আছে। আমাকেও এখানে চলে আসতে বলেন, তাই আমি এখানে এসেছি। শ্রেয়সী জিজ্ঞেস করে, এটুকুই? আপনি আর কিচ্ছু জানেন না? না, আমি এখানে এসে জানলাম উনি আপনাদেরও ইনভাইট করেছেন, আর আপনারা খোঁজ চালাচ্ছেন মুখোশটা। তারপরে আমিও আপনাদের সঙ্গে আলাপ করি, বলে উইলসন। কিন্তু জিনিসটা তো আপনাদের ফ্যামিলিতেই ছিল। আপনি তো মুখোশটা চুরি করে নিজেই খুঁজে বের করার চেষ্টা করতে পারতেন, বলে প্রয়াস। আমি আগেও বলেছি, জিনিসটার কত দাম তাতে আমার ইন্টারেস্ট নেই। আমি যা মাইনে পাই তাতে আমার ভালো করে চলে যায়। আর জানেনই তো আমি খুব গড ফেয়ারিং। এই বলে পকেট থেকে একটা হার বের করে উইলসন। তার লকেটে একটা ক্রস। তারপর বলে, এই দেখুন, আমি এটা পকেটে নিয়ে ঘুরি। এখানে টেম্পল মস্ক বা মনাস্ট্রিতে যাই বলে এটা খুলে পকেটে রেখে দিই। এসব ঘাঁটানো মানে বিপদ ডেকে আনা। আর বুদ্ধিস্ট স্ক্রিপচারের ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। আমি মুখোশটা চুরি করলেও তার মিনিং খুঁজে পাবো কী করে বলুন? এখন আমি এইসব ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। আপনারা আমায় সন্দেহ করতে পারেন, কিন্তু আমার এগেনস্টে কোনো প্রমাণ আপনারা পাবেন না। বেশ, আপনার থেকে আর বেশি কিছু জানার নেই আমাদের। আপনি এখন যেতে পারেন, বলে প্রয়াস। উইলসন ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে ঢুকলেন সমরবাবু। তিনি বললেন, কিন্ডের আমায় এক্ষুনি ফোন করেছিল রে, যত তাড়াতাড়ি পারি থানায় যেতে বললো।
ওরা রেডি হয়ে মিনিট 20 মধ্যেই পৌঁছে গেল থানায়। কিন্ডেন জানালো কৌশিকের শার্ট থেকে একটা হাতে লেখা চিরকুট পাওয়া গেছে। কৌশিক বলছে এটা তার নয়, এখন হ্যান্ডরাইটিং ম্যাচ করালে হয়তো বোঝা যাবে এটা কার লেখা। এরপর চিরকুটটা দেখালো কিন্ডেন, তাতে লেখা অর্ঘ্যকমল কি ভুল ছিল। ওদের সবার হ্যান্ডরাইটিং স্যাম্পল নিল কিন্ডেন, তারপর ছেড়ে দিল। প্রয়াস ভাবছিল এই লেখাটা কার। কৌশিকের কথা যদি সত্যি হয় তবে এটা লেখার সবচেয়ে বেশি সম্ভাবনা অনুষ্টুপের। তার মানে অনুষ্টুপি চুরি করেছে মুখোশটা, তারপর নিজেই খুঁজে বের করবে ভেবেছিল সম্পদটা। কিন্তু এই কথাগুলো লেখা কার উদ্দেশ্যে? প্রশ্নচিহ্ন যখন আছে তখন অন্য কারোর কাছেই এটা যাওয়ার কথা ছিল। আর কথাটার মানেটাই বা কি? কী বিষয়ে ভুলছিলেন? তিনিও কি সংকেতের মানে বের করার চেষ্টা করছিলেন? আচ্ছা, সেটা অনুষ্টুপি বা জানলো কি করে? একটু আলোর খোঁজ পাওয়ার পরেই আবার সব অন্ধকার। সেদিন যখন ওরা ঘরে ফিরল তখন বেশ রাত হয়ে গেছে, সবাই উত্তেজনায় ফুটছে। এমন সময় ফোন করলেন শ্রেয়সীর বাবা। তিনি বললেন, যা খোঁজ পেয়েছি সবটা মন দিয়ে শোন। অজিত বাবুদের ফ্যামিলিতে একটা ইনভ্যালুয়েবল আর্ট পিস ছিল, এটা ঠিক ইনফরমেশন, এবং সেটা একজন ব্রিটিশ ভদ্রলোকের তৈরি করা। তারপর সেটা হঠাৎ করেই হারিয়ে যায়, আর কখনো সেটার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এই মুখোশের ব্যাপারেও শুনলাম, আর্ট সার্কেলে অনেকেই জানে এই হিডেন আর্টের কথা, কিন্তু গল্পটা অন্য জায়গায়। এই আর্ট পিসটা অরিজিনালি অজিত বাবুদের বাড়ির না। ওনার একজন পূর্বপুরুষ তাদের পাড়ারই আরেকটা বাড়ির এক মহিলার প্রেমে পড়ে যান, কিন্তু বিয়ে হয়নি। তারপর এই ব্রিটিশ ভদ্রলোক আসেন সেই অন্য বাড়িটির অতিথি হয়ে, এবং সেই ব্রিটিশ লোকটাও ওই একই মহিলার প্রেমে পড়ে। তারপর যাওয়ার সময় আর্ট পিসটা সেই মহিলাকে গিফট করে যায়। সেইটাই চুরি করে পালান অজিতবাবুর পূর্বপুরুষ। এখন প্রশ্ন হচ্ছে, কোন বাড়িটি কার বাড়ি যেখান থেকে উনি চুরিটা করেছিলেন? সেই বাড়ির ডেসক্রিপশন একেবারে মিলে যায় মৌবনীদের বাড়ির সঙ্গে। সমরবাবুকে একবার জিজ্ঞেস কর এই ব্যাপারে কিছু জানেন কিনা। সমস্তটা শুনে প্রয়াস বলল, যদি এটা সত্যি হয় তবে মৌবনীদের ফ্যামিলির সঙ্গে গোটাটার একটা কানেকশন আছে। এইটাই আমি বলতে চাইছিলাম। এটা তো কিছুতেই কোইন্সিডেন্স নয়। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।